তোমাদের মনে হয় আমি আগেই বলেছি, মাকে আমি হারাই 16 বছর বয়সে। সে আঘাতের গভীরতা বোঝার মতো বয়সই তখন আমার হয়নি। আঘাত এতটাই তীব্র ছিল যে আমাদের বাড়িতে মার কথা তখন কেউ বলতোই না। এ এমনই ব্যথা যা স্পর্শও করা যায় না। আমরা সবাই এক প্রকার জোর করে তাকে ভুলে থাকতাম বা ভোলার ভান করতাম। এক সময় হয়তোবা তাকে কিছুটা ভুলেও গেলাম। কি অবাক ব্যাপার না? আজ আবার স্মৃতিচারণ করতে বসে সবকিছু কেমন মনে পড়ে যাচ্ছে, চোখ ছলছল করে উঠছে। তার কথাই এখন কিছুক্ষণ বলি। এমনিতে সব সন্তানের কাছেই তার মা সুন্দর, কিন্তু আমার মা প্রকৃত অর্থেই সুন্দর ছিল। তার সঙ্গে ছিল এক বিশেষ ব্যক্তিত্বের অধিকারী। যেমন গম্ভীর মুখ নিয়ে আমাদের শাসন করত, তেমন আবার আদর করার সময় অন্য মানুষ হয়ে যেত। সব থেকে অবাক লাগে এখন ভাবতে, মা যখন মজা করার মুডে থাকতো তখন কিরকম ছেলে মানুষ হয়ে যেত। তার ছোটবেলার কত ছোট ছোট ঘটনা যখন অভিনয় করে দেখাতো, আমরা হাঁ হয়ে দেখতাম। মা পড়াশোনাতেও খুব ভালো ছিল। আমি তো ক্লাস 5 অবধি তার কাছেই পড়ি, আর পড়াতেও খুব ভালো। মার বাচ্চাদের প্রথম লেখা শেখানো দেখলে তো ম্যাজিক বলে মনে হতো। বাচ্চাদেরও খুব ভালোবাসতেন তিনি। কত পাড়া প্রতিবেশীদের বাচ্চা যে মার কাছে মানুষ হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। মাকেও তারা খুব ভালোবাসতো। আমি তো বাড়ির ছোট ছেলে, তাই ছোট ভাই বোন এলে বাচ্চাদের যে হিংসে হয় তা আমার ক্ষেত্রে এদের মাধ্যমে হয়েছিল। সত্যি কথা বলতে গেলে আমার খুবই হিংসে হতো সেই সময়। আমি মায়ের অজান্তে তার পিঠে আমার মা লিখে রাখতাম। ওইটুকু বাচ্চার মধ্যেও কেমন অধিকার বোধ কাজ করত। এখন ভেবে অবাক হই। এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল, তোমাদের বলি, শোনো। আমরা তখন আর ভাড়া থাকি না। আগরতলার বনমালীপুরে আমাদের নতুন বাড়ি হয়েছে। সে পাড়ায় সুদাম কাকুদের সাথে আমাদের আগে থেকেই পরিচয় ছিল। সেই সুদাম কাকুর ছোট মেয়ে তোতাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। সে তো সকাল থেকে আমাদের বাড়িতে আছে। সেদিন রাতে সুদাম কাকু এসছে মেয়েকে বাড়ি নিয়ে যেতে। আমি ও বাবা সামনের ঘরে বসে আছি। কাকু আসার সময় একটা টর্চ নিয়ে এসছে। সেই সময় খুব লোডশেডিং হতো, মনে পড়ে? কাকু প্রথমে বাবার সাথে কিছুক্ষণ কথা বলছিল। সেই সময় টর্চটা নামিয়ে রেখেছিল হয়তো। বাবা অন্যমনস্কভাবে সেটা হাতে তুলে নিয়ে কথা বলছিল আমার সাথে। কাকু ভেতর বাড়িতে গেছে মেয়েকে নিতে। বাবা আমায় বলছিল, এই যে এইটুকু মেয়ে তোতা, ও কি বোঝে কোনটা ওর বাবা, কে আপন কে পর? বলতে বলতে কাকু তোতাকে নিয়ে বাইরে ঘরে উপস্থিত। আজকে তাহলে যাই বলে কাকুরা বেরিয়ে যাবে, এমন সময় তোতার মিহি অথচ স্পষ্ট স্বর শোনা গেল, বাবা টর্চটা দিয়ে দিন তো। বাবা মন্ত্রমুগ্ধের মতো টর্চটা তোতার হাতে তুলে দিল। বোঝা গেল সে শুধু বাবাকেই চেনে না, তার বাবার টর্চটাকেও সে নিজের বলে জানে। তো এই হলো অধিকার বোধ। আবার মাতে ফিরে আসি। সে অনেক দিন আগের কথা। তখন আমরা কেউ হইনি, মায়ের বিয়ের পর। আগরতলায় ধলেশ্বর বলে একটা জায়গায় তখন আমরা থাকি আরো কয়েকটা পরিবারের সাথে। সেখানে পিন্টু বলে আমাদেরই এক ভাড়াটের ছেলে মাকে খুব ভালোবাসতো, কাকিমা কাকিমা করত। এই 9-10 বছরের ছেলে। এমনিতে সে মায়ের কাছে এটা সেটা খেত। একদিন সে মার কাছে অফিসিয়ালি নেমন্তন্ন আদায় করলো। নেমন্তন্ন দুপুরের। সে সঠিক সময়ে এসেও পড়ল। কোনো বিশেষ দিন তো ছিল না, তবে বিশেষ অতিথি হিসেবে তাকে বসানো হলো। মা কাউকে খেতে বললে অনেকগুলো পদ রান্না করে খাওয়াতো। তো খাওয়া শুরু হলো। পিন্টু খেয়েও যাচ্ছে, মা দিয়েও যাচ্ছে। মোটামুটি ভাবে 3-4 জনের ভাত পিন্টুর খাওয়া হয়ে গেছে। এমন সময় পিন্টুর মা দৌড়তে উপস্থিত। পিন্টুরে বেশি দিও না, সে কিছু বোঝে না। নাও কাণ্ড, বেশি দেওয়ার কি আর কিছু বাকি আছে?
চারজনের খাওয়া তো অলরেডি খাওয়া হয়ে গেছে, ও এখনো চলছে। অগত্যা কি আর করা, খাওয়া অসমাপ্ত রেখেই তাকে জোর করে ওঠানো হলো। দুজন লোক দিয়ে 5 কোলা করে তাকে বাড়ি দিয়ে আসা হলো। এতেও শেষ নয়, অতিরিক্ত খাওয়ার ফলে তখন তার সাপের ঢেকে গেলার মতো অবস্থা। মা তো ভগবানকে ডেকে চলছে, আর পিন্টুর জন্য শুরু হয়েছে বিশেষ এক উপাচার। তাকে উলঙ্গ করে পেটে তেল মালিশ করা চলছে অনবরত। যাই হোক, ঘন্টাখানেক পরে জমে মানুষের টানাটানির পর, মালিশের জোরেই হোক বা মার প্রার্থনার জোরেই হোক, পিন্টুর অবস্থা স্বাভাবিক হলে সবাই হাঁপ ছেড়ে বাঁচে। সত্যি, মানুষ কত রকমই না হয়। কেউ অন্যকে খাওয়াতে কত ভালোবাসে, আবার ঠিক উল্টোটাও হয়। একবার সেরকম অভিজ্ঞতাও হয়েছিল। পাড়ারই এক বাড়িতে আমার ও দাদার নিমন্ত্রণ। সে বাড়ির ছোট মেয়েটার জন্মদিন। নিমন্ত্রিত বলতে পাড়ারই সব 10-12 জন কচিকাঁচা বাচ্চা। কিন্তু খেতে বসে সে কি অবস্থা! এমন ঝাল দিয়েছে মাংসে যে খায় কার সাধ্য। প্রায় আধ ঘন্টা ঝালের সাথে লড়ালড়ি করে হার মানতে বাধ্য হলাম। যখন বাড়ি এলাম ততক্ষণে আমাদের প্রত্যেকের ঠোঁটের চারপাশ লাল হয়ে গেছে ঝালে। পরে জানতে পেরেছিলাম, বাচ্চারা যাতে বেশি খেতে না পারে তাই এই বন্দোবস্ত। কি অদ্ভুত! প্রথম প্রেমের মতো প্রথম স্কুলের কথাও আমরা কেউ ভুলি না। আমি আনন্দমার্গ স্কুলে ছোটবেলাটা পড়াশোনা করি, ক্লাস 2 অবধি। সেই স্কুলের ইউনিফর্ম, লাল জামা কালো প্যান্ট আমার খুব পছন্দ ছিল। তোমাদের মনে পড়ে প্রথম স্কুলের কথা? প্রথম যে ইউনিফর্মটা পরে তোমরা স্কুলে গিয়েছিলে? আমার তো খুব মনে পড়ছে আজকে সেই দিনটার কথা। মার সাথে গিয়েছিলাম স্কুলে। তোমরা দেখে থাকবে, কিছু কিছু বাচ্চা থাকে যারা খুব স্মার্ট, হাসতে হাসতে স্কুলে চলে যায়। আর কিছু বাচ্চা থাকে যারা খুব কান্নাকাটি করে। আমি ছিলাম দ্বিতীয় দলে। খুব কান্নাকাটি করতাম আমি। এই নিয়ে একটা মজার ঘটনা আছে। কয়েকদিন হয়েছে আমি স্কুল যাচ্ছি। আমাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য একটা মাসি ঠিক করা হয়েছে। তো সেদিন সে আমাকে নিয়ে স্কুলের দিকে রওনা দিয়েছে। আমি তো বাড়ি থেকেই তারস্বরে কাঁদতে কাঁদতে চলেছি। এদিকে আমার দিদি তার কয়েকজন বান্ধবীদের সাথে টিউশনি শেষ করে একই রাস্তা দিয়ে বাড়ি ফিরছে। দিদি দূর থেকে একটা বাচ্চার কান্না শুনতে পেয়ে বান্ধবীদের বলল, দেখ বাচ্চাটা কিরকম বিচ্ছিরি ভাবে কাঁদতে কাঁদতে যাচ্ছে। তারপর যেই না একটু কাছাকাছি হয়েছি, অমনি দিদি চিৎকার করে উঠল, ওমা, এ তো আমারই ভাই। আর আমি দিদিকে দেখে মাসির কোল থেকে একবারে দিদির কোলে ঝাঁপ। মাসির আর সাধ্যও ছিল না সেদিনের মতো আমাকে স্কুলে নিয়ে যাওয়ার। তারপর তারপর আর কি, হাসতে হাসতে লাফাতে লাফাতে দিদির সাথে বাড়ি ফিরে এলাম। এই ছিল আমার প্রথম দিককার স্কুলে যাওয়ার গল্প। তখন আমি ক্লাস 2তে পড়ি। আমার জন্য একজন অঙ্কের মাস্টার রাখা হয়েছে। উনি আমাদের স্কুলেরই মাস্টার, হোস্টেলে থাকতেন। আমাকে সপ্তাহে 3 দিন সন্ধ্যেবেলা পড়াতেন। খুব ভালোই পড়াতেন। আমাকে একটু শাসন করতেন বলে আমি তাকে একদম পছন্দ করতাম না। তাও তার কথা বলছি একটা বিশেষ কারণে। ফর্সা গায়ের রং, রোগা চেহারা, গালে হালকা দাড়ি, এই 23-24 বছরের ছেলে। আমার মা তাকে খুব স্নেহ করতেন। ছেলেটা হোস্টেলে থাকে, খাওয়া দাওয়া ভালো করে হয় না বলে মা তাকে পড়াতে এলে খুব যত্ন করে খেতে দিতেন। একবার তার জ্বর হওয়ায় কয়েকদিন আসেনি। জ্বরের পরে দুর্বল হয়ে যাওয়ার কারণে মা তার জন্য 1 গ্লাস করে দুধের ব্যবস্থাও করেছিল। অন্যের জন্য ভাবতে আমি মা ছাড়া এরকম কাউকে দেখিনি। স্বাস্থ্যের কারণে চাকরি ছেড়ে বাড়ি ফিরে যাওয়ায় আমার জীবনের সেই পর্ব শেষ হয়।
আমাদের ছোটবেলায় আমরা খুব জল কাদা নোংরা ঘাঁটতাম। ক্রিকেট খেলার সময় বল যে কতবার নালায় পড়তো মনে পড়ে? বর্ষাকালে এক মাঠ কাদার মধ্যে ফুটবল যে খেলেনি তার থেকে অভাগা কেউ আর আছে কি, কি বলো? তাই হাতে বিশেষত পায়ে খুব ঘা হতো, আর তার জন্য দরকার পড়তো নিম পাতা। একবার ঠিক হলো ভোরবেলায় উঠে নিম পাতা পাড়তে যাওয়া হবে। উৎসাহের চোটে তো রাতে ঠিক মতো ঘুমই হলো না। কথা ছিল আমাকে দাদা ডাকবে, ও সঙ্গে সঙ্গে উঠে চলে আসব। আমি তখন মা বাবার সাথে ঘুমোতাম। তা হলো কি, আমার তো প্রায় জেগে জেগেই রাত কাটছে তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। এমন সময় একটা অস্পষ্ট আতঙ্কগ্রস্ত একটা ডাক আমি শুনতে পেলাম। আমার চোখের পাতা সাথে সাথে খুলে গেল। আমার মনে হলো আমাকেই কেউ ডাকছে। আমি এতটুকু সময় নষ্ট না করে এক লাফে বাবা মাকে নিগলাম। মাঝখানে ছিল আর একটা ঘর, সেটা পেরিয়ে একবারে গিয়ে যখন ওদের ঘরের আলো জানালাম, কি দেখলাম বলতো? দেখলাম ওদের জানলার দিকের মশারিতে একটা গুহা মুখের মতো তৈরি হয়েছে, আর একটা হাত তা থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আর দাদা ও দিদি মশারির অন্য প্রান্তে বসে ওভাবে বাবা বাবা বলে ধরা গলায় ডাকছে। বোঝা গেল চোর মহাশয় এসেছিলেন। তারপর আমাদের তিনজনের সম্মিলিত চিৎকারে বাবা মা চলে এলো। দিদিকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার। দিদি বলল, আমি তো জানলার দিকে মাথা করে শুয়ে আছি, একটা হাত মাথার উপরে, তাতে আছে সোনার চুড়ি। তো বারবার হাতে একটা সুরসুরির মতো মনে হওয়াতে ভাবলাম ভাই হয়তো ডাকছে। তারপর তাকিয়ে দেখি একটা কালো মতো লোমশ হাত জানলার বাইরে থেকে ঢুকে হাতের চুড়ি খোলার চেষ্টা করছে। ওরে বাবা! সাথে সাথে ভাইয়ের চুলের মুঠি ধরে মশারির এদিকে নিয়ে এসে চিৎকার। পুরো ব্যাপারটাই বোঝা গেল। উত্তেজনাও আস্তে আস্তে কমে এসে পরিবেশ শান্ত হলো। কিন্তু কি, নিম পাতা পাড়তে সেদিন ভোরে আমাদের আর বেরোনো হলো না। আমার সারা রাতে নিদ্রাহীন প্রতীক্ষা সেবারের মতো ব্যর্থ হলো। আমাদের বাড়ির নিয়ম ও অনুশাসনের কথা তো তোমাদের আগেই বলেছি। তাই আমাদের বাড়িতে টিভি ছিল না, কারণ তাহলে আমাদের পড়াশোনা নষ্ট হয়ে যাবে। তো সেভাবেই চলছিল। দিদির উচ্চ মাধ্যমিক পাশ করার পর ওকে কলকাতার কলেজে ভর্তি করার জন্য আমরা সবাই কলকাতা জ্যাঠার বাড়িতে এলাম। সেখানে এসে আমরা স্বাদ পেলাম টিভির। তখন ছিল রামায়ণের যুগ, আমরাও তাতে ডুব দিলাম স্বাভাবিকভাবেই। মুশকিল হলো আগরতলায় ফিরে আসার পর। বাঘ ততদিনে রক্তের স্বাদ পেয়ে গেছে, আবার রামায়ণের মতো একটা ধর্মীয় ঐতিহ্যবাহী সিরিয়াল দেখতে না দেওয়ার ক্ষেত্রে কোনো বাধাই আর টিকল না। ঠিক হলো পাশের বাড়িতে রবিবার সকালে আমার ও দাদার শুধুমাত্র রামায়ণ দেখতে যাওয়া যেতে পারে। এভাবে শুরু হলো। কিন্তু জ্বালা কি কম, যে ভদ্রলোকের বাড়িতে টিভি দেখতে যাওয়া, তিনি মাঝে মাঝেই সপরিবারে রবিবার সকালে শ্বশুর বাড়ি চলে যেতেন, আমাদের কোনো আগাম নোটিশ না দিয়েই। কি অন্যায় বলতো! আমাদের তো আগের দিন থেকেই বুকের মধ্যে ধুকপুক শুরু হয়ে যেত। কি জানি, সকালে উঠে দেখবো বাড়িতে কেউ নেই, তালা। আমরা এর এক উপায় বার করেছিলাম। তখন বেশিরভাগ বাড়িতেই আগরতলায় টিনের ছাদ ছিল। আমরা সকালে উঠেই ওদের বাড়ির ছাদে একটা ঢিল মারতাম। ওরা কেড়ে বলে চেঁচিয়ে উঠলেই আমরা বুঝতে পারতাম আছে আছে। আজকে বুঝতে পারি ওরকম করাটা আমাদের খুবই অন্যায় ছিল, কিন্তু ছোটবেলাটা ওরকমই হয়, উচিত অনুচিত বোধ ঠিক মতো কাজ করে না। কি তোমাদের এরকম দুষ্টুমির কথা মনে পড়ছে?